কট্টর মৌলবাদের আখড়া হয়ে উঠছে বাংলাদেশ। একদিকে বাংলাদেশে সাম্প্রতিককালে যে চিত্র আমরা দেখতে পেয়েছিলাম, যে ছায়ানট ভাঙচুর, সংবাদপত্র অফিস ভাঙচুর, ঠিক তেমনভাবে আমরা গতকাল যেটা দেখলাম, জেমসের অনুষ্ঠানে ভাঙচুর। জেমসের অনুষ্ঠানে গান করাকে কেন্দ্র করে একদল কট্টর মৌলবাদী যারা রয়েছেন তারা ভাঙচুর চালিয়েছেন। শেষ পর্যন্ত সেই অনুষ্ঠান বাতিল করতে এবং শেষ পর্যন্ত অনুষ্ঠানটি পণ্ড হয়েছে বলে খবর মিলছে। কিন্তু এই গোটা ঘটনায় যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একদিকে বাংলাদেশ যখন ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করছে বা বাংলাদেশের জনসাধারণের মনে গত 1 বছর ধরে ভারত বিদ্বেষী মনোভাব ইনজেক্ট করতে সক্ষম হয়েছে দুষ্কৃতী বা জামাত ইসলামরা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কট্টর মৌলবাদ বা মৌলবাদীরা ঠিক কোন পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে যেতে চাইছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ফলে এই যে গতকালকের যে ঘটনা জেমসের সঙ্গে হয়েছে, আমরা এর আগে দেখেছি রাহুল আনন্দের বাড়ি ভাঙচুর হয়েছে, ছায়ানট ভাঙচুর থেকে শুরু করে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙচুর, কাজী নজরুল ইসলামের মূর্তি ভাঙচুর, যেটা তাদের জাতীয় কবি, সেই জাতীয় কবির স্মৃতি বিজড়িত এলাকা, স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান ছায়ানট, সেটাকে ভাঙচুর করে দেওয়া হয়েছে। কিন্তু এই সবের মধ্যে যে বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক, যে ইউনূস অর্থাৎ মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধান, তার ভূমিকাটা কি? প্রাথমিকভাবে যখন সরকার পতন হয় বা শেখ হাসিনা সরকারের পতন হয়, ঠিক তখন ঠিক তার 2-1 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন হয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন এই মোহাম্মদ ইউনূস। তারপর থেকে তিনি বলেছিলেন যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফেরাবেন, তিনি বাংলাদেশকে একেবারে সুসংহতভাবে সাজাবেন। কিন্তু এই যদি তার নমুনা হয়, ঠিক প্যারালালি যদি দেখা যায় তার নমুনা, কেন আমি এই কথাটা বলছি, বাংলাদেশে ভারত বিদ্বেষ চরমে উঠেছিল। আমরা দেখছিলাম এই ওসমান হাদিকে কেন্দ্র করে ওসমান হাদির পরিবারের তরফ থেকে অভিযোগ যে এই গোটা ঘটনায় হত্যাকাণ্ডে বা ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িয়ে রয়েছে মোহাম্মদ ইউনূস, এই চিত্রটাও দেখেছি। ঠিক পরেই ওসমান হাদির মৃত্যুর পর ভারত বিদ্বেষকে কেন্দ্র করে যে চরম আগুন বাংলাদেশে জ্বলেছে, সেই আগুন ঠিক কোন পরিস্থিতিতে পৌঁছেছিল আমরা দেখেছি। হিন্দু যুবককে মারধর, অর্থাৎ এই যে সম্প্রীতি বা সাম্প্রদায়িক যে দাঙ্গা, সেই দাঙ্গা বা সাম্প্রদায়িক যে পরিস্থিতি বাংলাদেশকে তৈরি করা বা বাংলাদেশকে এই একটা অরাজকর পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া, এইটা কি কোথাও গিয়ে প্ল্যানমাফিক? এবং এই জেমসের অনুষ্ঠানে ভাঙচুর, জেমসের অনুষ্ঠানকে বন্ধ করে দেওয়া, পণ্ড করে দেওয়া, সেইখানে হাতাহাতি, মারপিট, ঢিল ছোড়াছুড়ি, ইট ছোড়াছুড়ি, সেখানে 20 জন ছাত্র আহত বলে খবর মিলছে। কিন্তু এই সমস্ত বিষয় কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তার অন্যতম কারণ বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক অত্যন্ত প্রাসঙ্গিক থাকে সবসময়। এবং এই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বাংলাদেশে, সেই নির্বাচনেও কিন্তু ভারতের একটা অংশ বা ভারতের একটা প্রভাব বরাবর থেকেছে। ঠিক সেই জায়গা থেকে এইবার ইতিমধ্যে তারেক রহমান প্রবেশ করেছেন, অর্থাৎ খালেদা জিয়ার পুত্র। তিনি এর আগে বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং তার সঙ্গে সঙ্গে তার মা অর্থাৎ খালেদা জিয়া, তিনি প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের। এবং তার আগমনে কি বাংলাদেশ কোথাও গিয়ে একটু শান্তি পাবে বা বাংলাদেশে কি শান্তি ফিরবে, এই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক সেই জায়গাতেই কেন এই আলোচনা, তার একটা ছোট্ট জিস্ট আমি বলতে চাইব, যে প্রাথমিকভাবে একদিকে যখন বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়েছে, ঠিক সেই জায়গায় তিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন এবং পরিষ্কার করে বলে দিয়েছেন যে সাম্প্রদায়িকতা নয়, বরং সম্প্রীতি দিয়ে বাংলাদেশকে সাজানো হবে। এই যে কন্ট্রোভার্সি বা এই যে যুদ্ধ, একদিকে সম্প্রীতি, অন্যদিকে সাম্প্রদায়িকতা, এই যুদ্ধে ভারত কিন্তু সম্প্রীতি এবং গণতন্ত্রের পক্ষে, যেটা কিনা বিএনপির ইটসেলফ একটা গণতান্ত্রিক দল এবং তার যে জ্যেষ্ঠ নেতা তারেক রহমান, তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন যে সাম্প্রদায়িকতা নয়, তিনি সম্প্রীতি চান। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে কোনো কথা খরচ না করা, কোনো বাক্য খরচ না করা, তার পাশাপাশি সম্প্রীতির বার্তা, সমস্ত কিছু মিলে কিন্তু ভারতের একটা যোগসাযোগ কিন্তু তারেক রহমানের সঙ্গে থাকছে। এবং ঠিক সেই পরিস্থিতিতে বাংলাদেশের সাম্প্রদায়িকতার যে বীজ, সেই বীজ কিভাবে ভারত এবং এই তারেক রহমান উপড়ে ফেলবে, সেই দিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে।